হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ সপ্তমী, সকলকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে যথারীতি সোমবার, আর এখন ঘড়িতে 8টা মতন বাজে। বাবুই উঠে পড়েছে ঘুম থেকে, তো আমি ভাবলাম উঠে পড়েছে কি জোর করে ডেকে তুলেছি। আর আমি চলে এসেছি সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে একটুখানি সকালের চা, তো আজকে ভাবলাম আমি চাটা একটু আদা দিয়ে করব, আদা একটু এলাচ দিয়ে চা করব। গলাটা খুসখুস করছিল, আর ওয়েদারটা বেশ রোদ, কিন্তু কেমনই যেন অসম্ভব গরম হচ্ছে, ফ্যান চালাচ্ছি আর আমার গলাটাও ভীষণ খুসখুস করছিল। তাই ভাবলাম একটু আদা দিয়ে চা করি। আর এলাচটা হচ্ছে এক্সট্রা পাওনা, আর কিছুই না। তো চাটা বসালাম। আর এই চাটা আগে করতাম, এখন তো চা দুধ সব একসাথে মিশিয়ে চা করে নিই। আর আদা দিয়ে চাটা দুধটা ফোটাতে আমার একটু ভয় লাগে। কিছু কিছু সময় দেখেছি আদাটা দুধ দিয়ে ফোটালে কেটে যায়, দুধ দিয়ে আদা ফোটালে দুধের সাথে আদাটা ফোটালে দুধটা কেটে যায়। তো সেই জন্য আদাটা ভালো করে জলের সাথে ফুটিয়ে নিয়ে লিকারটা বার করে নেওয়ার পর আমি দুধটা দিলাম। তো চাটা আমার মনেই হচ্ছিল ভীষণ ভালো হবে। তো এদিকে চাটা কমপ্লিট হলো, বাবুইও ফ্রেশ হয়ে গিয়েছে, তবে এখনো পর্যন্ত চেঞ্জ করে আমার সামনে আসতে পারিনি। তবে আমি একটু গরম চা খেতে ভালোবাসি। খুব গরম নয়, মুখে থেকে হু হা করবো, জিভ পুড়ে যাবে, এতটাও গরম খেতে পারি না। আমার মা ভীষণ গরম চা খেত। আর আমি আমার ঠাকুমার মাকেও দেখেছি খুব ছোটোবেলায়, ওনাকেও দেখেছি উনি ভীষণ গরম চা খেতেন। উনি অনেকটা বয়স হয়ে ওনাকে আমি দেখেছি, কিন্তু উনি স্ট্রং ছিলেন। আমার ঠাকুমার মা, বুঝতে পারছেন তো, ওনাদের খুব সুন্দর ফ্যামিলি, ভীষণ একটা এডুকেটেড, ভীষণ ভীষণ সুন্দর একটা বনিদি পরিবার। আমার ভীষণ ভালো লাগতো ওদের বাড়ি যেতে, এক অপূর্ব বাড়ি ছিল। সে যাই হোক, বহু পুরনো কথা। তো আমি আমার বড় মাকে দেখেছি পো ঘটি বলতো ওটাকে, ওই পো ঘটিতে কাঁসারের চা খেত। ওনার হাতের মধ্যে একটা গামছা রাখতেন, রেখে পো ঘটি রেখে সেই গরম চাটা উনি খেয়ে ফেলতেন। ওনার হাতে গরম লাগতো, কিন্তু জিভে নয়। উনি এরকম গরম চা খেতেন। তবে আমি একদমই অতটা গরম চা খাই না, কিন্তু একটু গরম চা আমি খাই। তবে আমার বাবুইকে আমি দেখেছি একটু ঠান্ডা চা খায়ও। তো যাই হোক, সকালটা এরকমই শুরু হয়েছিল। তো এরপরে চা ফাঁকে আমি চলে এলাম রান্নাঘরে। আজকে ব্রেকফাস্টের কোনো ঝামেলা নেই, কারণ হচ্ছে গতকাল বাবুই যখন ঠাকুর দেখতে গিয়েছিল আমাকে বলেছিল, মাম্মা রান্না করবেন, আমি খাবো। ও মা বাড়ি এসে তিনি বললেন আমি খাবো না। তো সেই ক্ষেত্রে সমস্ত তরকারি রুটি বেঁচে গেছে, তো সেগুলো তো আজকে খেতে হবে, যতই সপ্তমী হোক আর যাই হোক। তো আজকে বাসি খাবার তো ফেলে দিতে পারি না, তো সেই জন্য ওটা দিয়ে আজকে হবে আমাদের ব্রেকফাস্ট। তাই রান্না করার ঝামেলা নেই সকালবেলা। তো বিছানাপত্রটা আগে গুছিয়ে ফেলি। আর ওই যে বললাম, আজকে আমার রান্না বান্নার কোনো ঝামেলা নেই। আজকে রান্নার বলতে বাবুই স্যালাড রেডি করেছে। এটা দুরকম স্যালাড রেডি করেছে। স্যালাড দিয়ে রুটি খাওয়া হবে, বা যেটুকু স্যালাড বাঁচবে সেটা আমরা শুধু মুখে খেয়ে নেব। আর এদিকে আমার বাবুই আর আমি দুজনে মিলে খাবো, কারণ তমাল খায় না এই সমস্ত, ওকে চিড়ে বা ছাতু কিছু একটা করে দিতে হবে। তো আমি একটা কথা বলি এই প্রসঙ্গে। কালকে আমি কেন আমি ব্লগ দিতে পারিনি এতদিন সেটা বলেছিলাম। সেখানে অনেকেই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। তো সেখানে একটা কমেন্ট আমি পেয়েছি চাকদা থেকে দিদিভাই একজন কমেন্ট করেছেন, কেয়া মজুমদার দিদিভাই কমেন্ট করেছেন। উনিও আমাকে স্টেবল হতে বলেছেন। আরও অনেকেই বলেছে, অপর্ণা চ্যাটার্জি অ্যাকাউন্ট থেকে দিদিভাই বলেছেন আমাকে স্টেবল হতে, আমি যেন ভালো থাকি। সবাই আমার জন্য শুভকামনা করেছেন। তো সকলকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, থ্যাংক ইউ। কেয়া দিদি ভাই আরও লিখেছেন যে, সৌমি তুমি পারলে সপ্তাহে অন্তত একটা ব্লগ দিও, তোমার ব্লগ দেখতে আমার ভীষণ ভালো লাগে। প্রথমেই তো থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি প্রত্যেক দিন ব্লগ দিতাম। আসলে আপনারা তো বুঝতেই পেরেছেন আমি কেন এতদিন ব্লগ দিইনি। তো আমি এবার থেকে চেষ্টা করব রোজ ব্লগ দেওয়ার।
থ্যাংক ইউ, সত্যি বলছি মন থেকে থ্যাংক ইউ সো মাচ। আর দিদি ভাই, আপনাকে আমার একটা রিকোয়েস্ট, আপনি যখন চাকদারি মেয়ে, জানি না এখন কোথায় থাকেন, যখন চাকদায় আসবেন আর আমার বাড়ি তো রানাঘাট, একবার আমাকে নক করবেন। আমার বাড়িতে এলে আমি ভীষণ খুশি হব। আর আমার বাড়ি রানাঘাট স্টেশন থেকে খুব কাছে, মানে ওয়াকিং আওয়ার্স খুব বেশি হলে 3 মিনিট। আপনি এলে আমি ভীষণ খুশি হব। আবার থ্যাংক ইউ। তো এই যে আমার বাবুই একটু বাজারে পাঠালাম ওকে। আমি ওই যে আজকে না বাবুই বলছিল মাম্মা কি রান্না করবেন। আসলে পুজো মানেই তো বাঙালির কাছে দেদার খাওয়া দাওয়া, আর আমরা বাঙালিরা তো মাকে যেমন মাছ মাংস ভোগেও দিই, নিজেরাও খাই। তো সেক্ষেত্রে বাদ দিন, সেটা পরের কথা। তো বাবুই আমায় জিজ্ঞাসা করলো যে মাম্মা কি রান্না। আমি বললাম আজকে ফ্রাইড রাইস। আমি বললাম চিলি চিকেন খাবি? বললো না, অন্য কিছু করে দিন। তো আমি বললাম বাবুই একটু ক্যাপসিকাম এনে দে না, ক্যাপসিকাম অর্থে বেল পেপার, রেড আর ইয়েলো বেল পেপারটা একটু এনে দিবি। ও বললো ঠিক আছে, আমি যাচ্ছি এনে দিচ্ছি। আর মেনলি দরকার ছিল একটু টক দই। বেল পেপার দুটো শুধুমাত্র বিলাসিতা, আর কিছুই না। তো বাবুই চলে যাবার পর আমি না চলে এলাম। বিছানাটা গোছানো হয়ে গিয়েছিল বাবুইয়ের ঘরের, তবে বাসনপত্র তো পড়েছিল যেগুলো মাজতে হবে। তাই রান্নাঘরে চলে এসে প্রথমেই বাসনগুলো মেজে নিলাম। আর রান্নাটা হতে হতে তো একটু সময় লাগবে, কারণ ফ্রাইড রাইস করা মানেই আনাজ কাটা, আর আনাজ কাটতে তো একটু সময় লাগে। আনাজগুলো তো একটু সুন্দর করে কাটতে হয়, তাই না? তো সেই জন্য আগে বাসনপত্রগুলো একটু ভালো করে আমি মেজে নিই। কাবেরী সূত্রধর অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছেন, পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী না। জানি দিদিভাই, পৃথিবীতে কিচ্ছু স্থায়ী নয়, কিছু আমারও নয়, আমি জানি, কিন্তু মানুষ তো। তবে আপনার কথা আমার ভীষণ মনে থাকবে। আপনি আমাকে স্ট্রং হতে বলেছেন, এগিয়ে যেতে বলেছেন, থ্যাংক ইউ। তবে জানেন তো, আমি একটা জিনিস জানি, আমার মা আজকে যেখানে আছেন উনি ভীষণ ভালো আছেন। তো এইটুকুই আমার শান্তি আমার জীবনে। আর থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। ভীষণ স্ট্রং হতে বলার মানুষেরও জীবনে প্রয়োজন আছে। থ্যাংক ইউ দিদি ভাই। তো বাসনপত্রগুলো মেজে নিলাম, আর তমাল মাংসটা এনে দিয়েছিল। আর মাংস দিতে তো সময় লাগবে, তো তাই ভাবলাম বাবুই এখনও আসেনি বাজার থেকে। তো আমার টাসনগুলো মাজা হয়ে গিয়েছিল, চাল ভিজিয়ে দিয়েছিলাম জানেন তো। তো মাংসগুলো ভাবলাম একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করি। আর চিকেনটা ধুতে না একটু বেশি সময় আর বেশি জল লাগে। আমার মনে হয় শুধু আমার একার না, আমাদের সবারই চিকেন ধুতে একটু জল লাগে। তো এরপর বাবুই বাজার থেকে এসে গিয়েছিল, আর দয়া করে কি করেছেন উনি, বেল পেপার দুটো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে। আমি যে ভগবান, এইমাত্র আনলি আবার সেগুলো ফ্রিজেও দিয়ে দিলি। তো এরপরে আমি আবার ফ্রিজ থেকে সব যা যা আনাজপত্র, মানে আমার যা লাগবে সেই সব জিনিসপত্রগুলো ফ্রিজ থেকে বার করলাম। অর্থাৎ আনাজপত্রগুলো যা যা লাগবে সেই সব কিছু ফ্রিজ থেকে আমি বার করে নিলাম। আর আজকে না আমি ভেবেছিলাম একটুখানি পনিরও দেবো, মানে ফ্রাইড রাইসে। তো সেটাও বার করে নিলাম। গতকাল রাত্রে তো আমার পনিরটা এনে দিয়েছিল। তো সমস্ত আনাজগুলো এবার একটু কেটে নিই। বেল পেপারটা না বেশ ভালোই এনেছে বাবুই, মানে বেল পেপারগুলো নিয়ে এসেছে, বাজারে যাননি উনি আমাদের এখানে স্মার্ট বাজার আছে, স্মার্ট বাজার থেকে এনে দিয়েছে বেল পেপারগুলো। তো এরপর আমি আনাজগুলো সব কেটে কুটে নিই। আর আনাজগুলো তো ভীষণ সুন্দর করে কাটতে হয়, একটু এদিক ওদিক হলেই ভালো। কখনো কখনো না আমি এগুলো ডুমো ডুমো করেও কাটি, আবার কখনো কখনো লম্বা লম্বা করে কাটি, যেটা যখন মন চায় তখন ঠিক সেটাই করি। আসলে গতকাল না অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমাকে। কথাবৃত্তি চ্যানেলে দিদি ভাইও আমাকে বলেছেন যে সৌমি মনটাকে শক্ত করো। না না, মন আমার শক্তই আছে, তাহলে ততদিনে ভেঙে চুরে একাকার হয়ে যেতাম। কি আর বলবো, আমি ভাবছিলাম আমাদের শ্মশান ঘাটে বসে যে আমি এত স্ট্রং, আমার মাকে আমি এখানে দিয়ে যাচ্ছি, তাও আমি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছি না, আমার নার্ভ এত স্ট্রং। আমি না ভাবছিলাম এই কথাগুলো। তো যাই হোক, সেসব কথা আর বলবো না এখানে। আর একটা কমেন্ট পেয়েছি আমি, ওটা ইচ্ছে ডানা ব্লগের দিদি ভাই কমেন্ট করেছেন যে সৌমি এতদিন পর তোমাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ গো। সব
সকলকে মন থেকে থ্যাংক ইউ। তো এদিকে না সব আনাজপত্রগুলো কেটে নিলাম, আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে একটু লবণ দিলাম, আর আমি একটুখানি ভাতটা যাতে সাদা থাকে একটুখানি মেয়ের জন্য ভিনিগারও দিয়েছিলাম, লেবুও দিই মাঝে মাঝে, তবে আজকে একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম, লেবু ছিল না তাই। তো এবার ভাতটা ফুটে উঠলে নামিয়ে নেবো। আর এদিকে চিকেনটা না আমি ম্যারিনেট করব, একটুখানি গোটা মানে ক্রাশ করা গোলমরিচ ওটা দিয়ে দিয়েছিলাম, একটু লবণ আর আদা রসুনের পেস্ট, এটা দিয়ে একটু ম্যারিনেট করব। চিকেনের রেসিপিটা কিন্তু ভীষণ সিম্পল, কিন্তু চিকেনটা না ভীষণ রিচ, মানে খুব সুন্দর হয়, রুটি দিয়ে খেতে সবচেয়ে ভালো লাগে আমার। কি আমার মনে নেই, কোথায় একটা দেখেছিলাম, সেখান থেকেই দেখে শিখেছি এই রান্নাটা, এখন বাপু কিছু মনে নেই আমার। তো এরপরে আমি চিকেনটাকেও ম্যারিনেট করে নিলাম। আর এদিকে না পনিরগুলো একটু ভেজে নিচ্ছিলাম। আমি সচরাচর যখন পনিরের কোনো রেসিপি করি তখন আমি পনির খুব একটা ভাজি না, তবে এটাতে আমি পনিরটা একটু ভেজেই দিলাম। আর ফ্রাইড রাইসে তো আনাজগুলো এক একটা আনাজ একটা সময় দিতে হয়। সবার আগে আমি গাজরটা দেবো, কারণ গাজরটা একটু সময় লাগে। তারপরে এর মধ্যে আমি বিনস, বেল পেপার এই সবগুলোই দিয়ে দেবো একটা একটা করে। শীতকালে যখন এই আনাজ মানে এগুলো রান্না হয় এত সুন্দর লাগে দেখতে, মানে কি বলবো, এত কালারফুল। একটু মটরশুঁটি পেলে না সত্যি বলছি খুব ভালো হতো, কিন্তু পাইনি। তাতেও কিন্তু বেশ কালারফুল লাগছে, তাই না? দুটো বেল পেপার, ক্যাপসিকাম, বিনস, গাজর, একটুখানি মটরশুঁটি হলে একদম জমে ক্ষীর হয়ে যেত। তো সব আনাজগুলো একটু ভেজে নিলাম, ভেজে না আমি তুলে নিয়েছিলাম। তারপরে ওই তেলে একটুখানি ঘি, গরম মশলা, একটুখানি বড় এলাচ আর একটা যেন জয়িত্রী, এগুলো দিয়ে একটু ঘি দিয়ে ভালো করে গরম করার পর ভাতটা দিয়ে দিয়েছিলাম, আর তারপরে দিয়ে দিয়েছিলাম এই সবজিগুলো, আর সাথে একটু চিনি, মানে গুঁড়িয়ে নেওয়া চিনি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তবে নামানোর আগে একটু লবণ আর চিনিটা চেক করে নিয়েছিলাম। আর এদিকে কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজটা না খুব কুচি করে কাটলে ভালো হতো, কিন্তু একটু দেরি হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি ওই যে আমার এই মিক্সির বোলটাতে না, মানে মিক্সি মেশিনটাতে আমার পজের অপশন আছে, ওই পজের অপশনটা 2-3বার চিপে ধরলে না পেঁয়াজগুলো কেমন যেন কাটা 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 হয়ে যায়, বেশ ভালোই লাগে। তো এরপর আমি কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে ওই পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেবো। তারপরে দিয়ে দেবো চিকেনটাও একটু ভাজা ভাজা যেই হয়ে যাবে, এর মধ্যে বেসিক কিছু মশলা যেমন একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর একটু দিয়েছিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব মশলা দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দেব আরও কয়েকটা জিনিস, যেমন যখন ঠিক এমন পরিস্থিতি চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি টমেটো বাটা। দেখুন কি সুন্দর রঙটা হয়েছে, আর তেলটাও না ছেড়ে ছেড়ে আসছে। এবার একটু দিয়ে দিলাম আমি টমেটো বাটা, এবং টমেটো বাটার গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ এটাকেও নাড়াচাড়া করতে হবে। রেসিপিগুলো না ভীষণ সিম্পল, কোনো সেরকম তামঝাম নেই, তবে একটু ধৈর্য নিয়ে করলে রান্নাটা কিন্তু সত্যিই খুব ভালো হয়। তো একটুখানি নাড়াচাড়া করি যতক্ষণ না একটু কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এর মধ্যে আরও 2 জিনিস যাবে, 2-3টে জিনিস যাবে। তো দেখুন আপনারা যদি ভালো লাগে না রেসিপিটা একবার করে দেখতে পারেন। তো এরকম করে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু। কিন্তু দুঃখের বিষয় কাজুটা না পরে দেওয়ার কথা ছিল, এই মুহূর্তে দেওয়ার কথা ছিল টক দই, আমি পুরো গুলিয়ে ফেলেছি। এই যার ফলে না আমাকে রান্নাটাও তার একটু বেশি সময় লেগে গিয়েছিল। তো কাজুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি না কি করব, টেনশন হয়ে গেছে। তারপর ভাবলাম যা হয়ে গেছে, কিছু তো আমার হাতে নেই, আটকাতে তো পারবো না।
মানে কোনোভাবেই পসিবল নয় যে আমি কাজুটাকে তুলে নেবো। তো কি আর করা যাবে, এরপরে দিলাম টক দইটা আমার আগে দেওয়ার কথা ছিল। তো এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এরপরে না নাড়াচাড়া করতে করতে সুন্দরভাবে তেল ছেড়ে যাবে। এই রান্নাটায় আমি জল খুব একটা দিই না, তো এরকম করে নাড়াচাড়া করতে করতেই রান্নাটা হয়ে যায়। তো এবার দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে আমাকে। বললাম না একটু বেশি সময় নাড়াচাড়া করব। দেখুন কি সুন্দর তেলগুলো, রোগান যাকে বলে আমাদের, তো সেগুলো উপরে চলে এসছে। এবার আমি এর মধ্যে একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি আর একটু কাসৌরি মেথি দিয়ে নামিয়ে নেবো। সত্যি বলছি রান্নাটা কিন্তু দারুণ হয়েছিল। আর এরপরে বাবুয়ের এসেছিলো একটা ফোন। ওর এক বন্ধু ফোন করে বললো যে আন্টি তুমি যাবে ঠাকুর দেখতে? আমি বললাম না বাবা, এবছর আমি যাব না। বললো ওর মা যাচ্ছে, তুমি একটু চলো না। তো আমি বললাম না বাবা তোরা যা, তানিশকে নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে যা, সময় মতন চলে আসিস। তা ওই আন্টির সাথে ওই আমার ছেলের বন্ধু আর আমার ছেলে দুজনে মিলে গেছে ঠাকুর দেখতে। তো সেই জন্য তাড়াতাড়ি করে খাবারটাকে বেড়ে দিলাম আর উনিও বেরিয়ে গেলেন। বললাম সাবধানে যাতায়াত করিস। এদের ওটাই তো মজা। দেখুন আমার বাড়ির কত সামনে পুজো হয়। তো যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।